স্বাগতম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে ক্যাটালগ কোডের বিকাশ। আমরা প্রত্যেকেই ক্যাটালগ কোডের ইতিবৃত্ত পড়েছি এতদিন, তাই তো? আজকে আমরা একটুখানি আমাদের আলোচনা বর্ধিত করব ক্যাটালগিং কোডের বিকাশের দিকে, অর্থাৎ ACR2R অর্থাৎ অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস সেকেন্ড রিভাইজড এডিশন প্রকাশের পরেও ক্যাটালগিং কোডের যে বিবর্তন ঘটেছে আজ পর্যন্ত, তার উপর একটুখানি আমরা আলোকপাত করার চেষ্টা করব আজকের এই পর্যায়ে। দেখুন, অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস সেকেন্ড রিভাইজড এডিশন প্রকাশের পরেও কিন্তু ক্যাটালগিংয়ের বিবর্তন থেমে থাকেনি। তার পরিবর্তে তথ্য পুনরুদ্ধারের ক্রমবর্ধমান জটিলতা এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্যই ক্যাটালগিংয়ের অনুশীলনে আমরা দেখেছি আরও নতুন নতুন উদ্ভাবনের সূত্রপাত ঘটেছে। আজকে আমরা গোটা পর্যায়টি এটা নিয়েই আলোচনা করব। এবং আমি প্রথমেই বলে রাখি যে ACR2R অর্থাৎ অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুল সেকেন্ড রিভাইজড এডিশনের পরবর্তী পর্যায়ের যে বিকাশ, তার উপর আজকে আমরা আলোকপাত করব, আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব। তাহলে প্রথমে আসা যাক যে কি এমন প্রয়োজনীয়তা পড়ল যে ACR2R এই ক্যাটালগ কোডটিকে এত তার অ্যামেন্ডমেন্ট করার পরেও আমরা আবার বিবর্তনের কথা ভাবতে আসলাম বা বিবর্তনের কথা ভাবতে বসলাম। আমরা সকলেই জানি যে 1988 সালে যে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুল রিভাইজড এডিশন তৈরি হয়েছিল, সেখানে বিস্তৃত উপকরণের সমাধান এবং গ্রন্থপঞ্জি বর্ণনার জন্য নতুন উপাদান অন্তর্ভুক্তকরণ হয়েছিল, এবং সেটাকেই আমরা জানি যে সেটা আরও এই ক্যাটালগ কোডটিকে উন্নত করে দিয়েছিল। তবে দ্রুত বিকশিত প্রযুক্তিগত পরিবেশ এবং ডিজিটাল সম্পদের উত্থান ACR2R এর সীমাবদ্ধতাগুলোকে আরও প্রকট করে দিল। এর সীমাবদ্ধ তখন হয়ে গেল যে যত পরিমাণ ডিজিটাল ডকুমেন্ট তৈরি হচ্ছে এবং সেগুলো যুক্ত হচ্ছে ইন্ডেক্সে, সেগুলোকে তথ্য পুনরুদ্ধার করার প্রবণতা আমাদের ক্ষেত্রে আরও বেশি বেড়ে গেল। যে সমস্ত ডকুমেন্ট ওয়েবের মাধ্যমে সঞ্চিত হতে থাকলো, সেই ডকুমেন্টগুলোকে উদ্ধার করবার জন্য তার নির্দিষ্ট প্রয়োজনীয় উপাদান এবং উপকরণের প্রয়োজন হয়, যেগুলিকে আমরা বলি এলিমেন্ট। সেই এলিমেন্টগুলোর প্রয়োজন হয়, সেগুলি কিন্তু ACR2R এ সীমাবদ্ধ ছিল। সেখানে অত নতুন নতুন প্রযুক্তিগত, যেমন ধরুন URL এই বিষয়টি বা URI এই বিষয়টি, জেনারেলি ডিজিটাল ডকুমেন্টের ক্ষেত্রে তার ঠিকানাকে বর্ণিত করে সেই URL বা URI, এই অংশগুলি কিন্তু আমরা ACR2R এ পাই না। এগুলি কিন্তু ACR2R এর সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাগুলোকে ওভারকাম করবার জন্য বা গ্রন্থাগারগুলির অমুদ্রিত উপকরণ, মাল্টিমিডিয়া, অনলাইন সম্পদ যেগুলো রয়েছে, সেইগুলি তালিকাভুক্ত করার জন্য যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল, যে প্রকট একটি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তার জন্য ভবিষ্যতে আরও একটা নমনীয় ক্যাটালগ কোডের প্রয়োজন দেখা দিয়েছিল, এবং অবশ্যই সেটা যেন ভবিষ্যতের বিভিন্ন পরিবর্তনকে অনেকটা অ্যাকোমোডেট করতে সাহায্য করে। এছাড়াও ব্যবহারকারী কেন্দ্রিক অ্যাক্সেসের ওপর ক্রমবর্ধমান মনোযোগ এবং আন্তর্জাতিক মানগুলির ক্রমবর্ধমান যে মাত্রা আছে, তার যে গ্রহণ বা অন্তর্ভুক্তিকরণ হয়েছে, তার জন্য একটা নতুন পরিকাঠামো তৈরির দাবি হয়েছিল বিশ্বব্যাপী। এবং সেই ক্ষেত্রেই আমাদের ACR2R এর পরেও ক্যাটালগিং কোডের ক্ষেত্রে একটি নতুন ক্যাটালগিং কোড বা নতুন কিছু সম্ভাবনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এবার স্বভাবতই আমরা জানি যে ACR1, ACR2, ACR2R এর পরে আর ACR3 তো বেরোয়নি,
তার স্থলাভিষিক্ত কি হয়েছে না আরডিএ, অর্থাৎ রিসোর্স ডেসক্রিপশন এবং অ্যাক্সেস। এই যে ACR2R এর রিভিশনের পরে যে নতুন যে ক্যাটালগ কোড, এই সমস্ত সীমাবদ্ধতাগুলোকে ওভারকাম করে যে নতুন ক্যাটালগ কোডটি এলো, যা উদ্ভাবন হলো, সেটি হচ্ছে রিসোর্স ডেসক্রিপশন এবং অ্যাক্সেস, অর্থাৎ রিসোর্স বর্ণনা, অ্যাক্সেস। দেখুন, ACR2R এর পরে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি ছিল এটি। 2010 সালে প্রকাশিত হয় এবং RDA কে ACR2R এর উত্তরসূরি হিসেবে ডিজাইন করা হয়েছিল। কিন্তু এর সীমাবদ্ধতাগুলো, অর্থাৎ ACR2R এর যে সীমাবদ্ধতাগুলো ছিল, সেগুলো সাধারণত এখানে ওভারকাম করা হয়েছিল এবং তার সাথে সময়ের সঙ্গে তাল রেখে যুগোপযোগী কিছু ধারণাগত মডেল বা কনসেপচুয়াল মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি কোড তৈরি করা হয়েছিল এবং এটি হচ্ছে RDA বা রিসোর্স ডেসক্রিপশন এবং অ্যাক্সেস। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে রিসোর্স ডেসক্রিপশন অ্যাক্সেস তৈরি করা হয়েছিল FRBR মডেলের উপর নির্ভর করে। FRBR মডেলের সম্পূর্ণ নাম হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস ফর বিবলিওগ্রাফিক রেকর্ডস। এই নীতির উপর নির্ভর করে করা হয়েছিল। আর এই নীতির সাধারণত ব্যবহারকারীর যে ধরুন একটা তথ্য একটা ব্যবহারকারী খুঁজছেন, সেই সম্পদ খুঁজে বের করা, শনাক্ত করা, নির্বাচন করা এবং প্রাপ্তির ওপর প্রতিষ্ঠিত। মানে সমস্ত FRBR মডেলটাই কিন্তু ইউজার সেন্ট্রিক, অর্থাৎ ব্যবহারকারী কেন্দ্রিক। এটি সম্পদের বৈশিষ্ট্য এবং সম্পর্কের উপর দৃষ্টি নিবদ্ধ রেখে সম্পদের প্রতিনিধিত্ব করার জন্য একটা রিলেশনাল মডেল চালু করেছিল। তাহলে আমরা দেখছি যে ACR2R এর থেকে RDA অনেক বেশি উন্নত। এই যে ব্যবহারকারী কেন্দ্রিক একটা মডেল তৈরি করা, একটা কনসেপচুয়াল মডেল তৈরি করা, যার মূল লক্ষ্য কি না সম্পদ খুঁজে বের করা, শনাক্ত করা, নির্বাচন করা বা সেটাকে পুনরুদ্ধার করা বা প্রাপ্ত করা, এই সবের জন্যই কিন্তু আমরা দেখছি RDA খুব গুরুত্বপূর্ণ। এবং RDA সাধারণত কি হয় দেখুন, আমরা তো জানি এই প্রত্যেকটা জিনিসের কিছু মূল বৈশিষ্ট্য আছে। সেই মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি হচ্ছে, প্রথম যে বৈশিষ্ট্যর মধ্যে আমরা পড়ছি সেটা হচ্ছে এটা ফাংশনাল রিকোয়ারমেন্টস ফর বিবলিওগ্রাফিক রেকর্ডস নীতির উপর ভিত্তি করে তৈরি। দ্বিতীয়, সম্পদ খুঁজে বের করতে, শনাক্ত করতে, নির্বাচন করতে সাহায্য করে। তৃতীয়, ডিজিটাল এবং অপ্রচলিত সম্পদের সমন্বয়ে বৃহত্তর নমনীয়তা সৃষ্টি করছে। অর্থাৎ এটা অত্যন্ত ফ্লেক্সিবল। RDA সেটি ডিজিটাল তথ্যই বলুন বা প্রিন্ট ডকুমেন্টই বলুন, প্রত্যেকটারই শনাক্তকরণের ক্ষেত্রে, অর্থাৎ আইডেন্টিফিকেশন, সিলেকশন, অর্গানাইজেশন, কালেকশন, নেভিগেশন, এই গোটা বিষয়টাই কিন্তু RDA এর ক্ষেত্রে ম্যানেজ করা সুবিধাজনক। উন্নত আন্তঃকার্যক্ষমতার জন্য লিঙ্ক ডেটা প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ RDA, অর্থাৎ এই যে আরও নতুন প্রযুক্তি যেগুলি আসছে, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, মেশিন লার্নিংয়ের কথা বলছি, লিঙ্ক ডেটার কথা বলছি, এই যে প্রযুক্তিগত উন্নতি হচ্ছে তার সম্বন্ধে, তারও তো এক একটা প্রোডাক্ট থাকবে, সেগুলোও নিশ্চয়ই তথ্য হিসেবেই আমাদের কাছে রাখতে হবে। কেন কি আমরা জানি গ্রন্থাগার হচ্ছে তথ্য সংগ্রহ করবার জন্য এবং সেটা ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য একটি বৃহৎ একটা সংগ্রহশালা। এটি যদি হয় তাহলে প্রযুক্তিগত বিষয়ের উপর নির্ভর করে বা প্রযুক্তি নির্ভর যে সমস্ত তথ্যগুলি আসছে, তার যে কোনো ফর্মই আসুক না কেন, যে কোনো রূপই আসুক না কেন, সেগুলোকে কালেকশন করা, অর্গানাইজেশন করা আমাদের লাইব্রেরিতে অত্যন্ত আবশ্যক। সেই লাইব্রেরিতে তাহলে এই লিঙ্ক ডেটার সাথে প্রযুক্তি, এই যে লিঙ্ক ডেটা প্রযুক্তি, তার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নত কার্যক্ষমতা কিন্তু এই RDA এর মধ্যে রয়েছে। আরেকটি বিষয়, ব্যবহারযোগ্যতা বৃদ্ধির জন্য সরলীকৃত এবং সামঞ্জস্যপূর্ণ ক্যাটালগিং কিন্তু তার যে নিয়মাবলী সেগুলো RDA তে রয়েছে। অর্থাৎ RDA একটা আমরা দেখলাম অত্যন্ত উন্নত একটি ক্যাটালগ কোড, যার সাহায্যে
বর্তমান প্রজন্মের যুগোপযোগী সমস্ত তথ্যের কিন্তু ডকুমেন্টেশন বা তাকে তালিকাভুক্ত করা যায় কিসের কারণে? না, তথ্য পুনরুদ্ধারের কারণে। ক্যাটলগিং বা ক্যাটলগ এই শব্দটি কিন্তু তথ্য পুনরুদ্ধারের কাজের জন্যই কিন্তু ব্যবহৃত হয় বা সেগুলিকে প্রয়োগ করা হয়। তাহলে তথ্য পুনরুদ্ধারের জন্য তার অর্গানাইজেশন লেভেল, অর্থাৎ যখন আমরা ক্যাটলগ করছি, ক্লাসিফিকেশন করছি, সেই লেভেলে যদি আমরা সুনির্দিষ্টভাবে সেটিকে তথ্যভুক্ত করতে পারি তবেই এর পুনরুদ্ধার সম্ভব এবং সেটি সহজে, অত্যন্ত দ্রুততার সাথে এবং ব্যবহারিকভাবে কার্যকরী উপায় সেই তথ্য পুনরুদ্ধার করা সম্ভব। তাহলে দেখুন, আরডিএ 2010 সালে হয়েছে। এখন এই এতগুলি বছর, এই প্রায় 15 বছর 20 বছরের ব্যবধানে আমরা দেখছি কি না, আরডিএ বাস্তবায়িতও হয়েছে। লাইব্রেরি অফ কংগ্রেস, ব্রিটিশ লাইব্রেরি এবং অন্যান্য জাতীয় গ্রন্থাগারগুলি তাদের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আরডিএ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর জন্য তারা কি করেছেন? প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছেন। বিভিন্ন তাদের যে এমপ্লয়ার রয়েছে তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং অনলাইন সংস্থানগুলি লাইব্রেরির যে পেশাদার রয়েছে তাদের জন্য এগুলোকে আরও বেশি করে তাদের সঙ্গে পরিচয় করাচ্ছেন। তার ফলে এবার আমরা জানি গ্রন্থাগার পেশাদাররা যদি এই বিষয়ের সঙ্গে অনেক বেশি সহজ সরল হতে পারেন তাহলেই তারা নতুন পরিকাঠামো রূপান্তরিত করতে কিন্তু তাদের কোনো বিশেষ সময় লাগবে না। সেই কারণে এই লাইব্রেরিগুলি, বৃহৎ বৃহৎ লাইব্রেরিগুলি তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা বা অনলাইন কিছু প্রোগ্রাম সংগঠিত করছে। এবার দেখুন, মেশিন রিডেবল ক্যাটালগিং মানে মার্কের সাথে আরডি এর সামঞ্জস্য বিদ্যমান যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলিতে একটি সাধারণ একটা মসৃণ একীকরণ নিশ্চিত করছে এই আরডিএ। কিন্তু আবার অন্যদিকে ভবিষ্যৎ প্রযুক্তির সাথেও এর একটি সহাবস্থান রয়েছে যা একে একটা স্থায়ী সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আরডিএ কি করছে? আরডিএ রয়েছে মধ্যবর্তী স্তরে, যেখানে সে মার্কেট থেকে ডেটাও গ্রহণ করতে পারছে, তাকে রূপান্তরিত করতে পারছে, আবার লিঙ্ক ডেটার সঙ্গেও সে তার কাজ করতে পারছে। এফআরবিআর মডেলের সাথেও যুক্ত হতে পারছে, আবার সে বিফ্রেমের সাথেও যুক্ত হতে পারছে। এই যে একটা অদ্ভুত সুন্দর সহাবস্থান, যে তার যে অ্যাডাপ্টেবিলিটি বা অভিযোজন যোগ্যতা রয়েছে, সেই অভিযোজন যোগ্যতা আরডিএকে অনেক বেশি কার্যকর করে তুলেছে। দেখুন, আরডিএ তো বাস্তবায়ন হচ্ছেই, আরডিএর বাস্তবায়ন আমরা দেখছি, কিন্তু এছাড়াও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, যেমন ধরুন যে আমি বারবার একটি শব্দ বারবার তুলে আনছি, সেটা হচ্ছে লিঙ্ক ডেটা। কেন কি লাইব্রেরিয়ান বা গ্রন্থাগার কর্মীবৃন্দরা সকলেই কিন্তু তথ্যকে ক্যাটালগ করছে, তথ্যের ক্লাসিফিকেশন করছে। এই যে ইনফরমেশন রিসোর্সগুলো যে রয়েছে, তথ্য উৎস যেগুলো রয়েছে, তার যে ক্যাটালগিং, সেক্ষেত্রে অত্যন্ত সাবলীল ভূমিকা গ্রহণ করতে হয় গ্রন্থাগার কর্মীদের। আমরা প্রত্যেকেই জানি যে এই অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুল সেকেন্ড রিভাইজ ভার্সনের পর থেকে কীভাবে বিকাশ ঘটেছে। সেক্ষেত্রে যেমন আরডি এর কথা উল্লেখযোগ্য, ওই একইভাবে আমরা লিঙ্ক ডেটা বা এবং অন্যান্য পারিপার্শ্বিক বিষয়গুলোর উপরেও আমরা কিন্তু দৃষ্টিপাত করতে পারি। এশিয়া টুয়ারের পরে ক্যাটালগিং কোডের বিকাশ লিঙ্কযুক্ত ডেটা এবং সেমান্টিক ওয়েব এর সঙ্গে সম্পৃক্ত হয়ে বৃহত্তর উন্নতির উপলক্ষে সামঞ্জস্যপূর্ণ উদাহরণ সৃষ্টি করেছে। আরডিএ এমন রিসোর্স বর্ণনা তৈরিতে সাহায্য করে যা ডকুমেন্টের আবিষ্কারযোগ্যতা এবং অ্যাক্সেসযোগ্যতা বৃদ্ধি উপলক্ষে বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে সংযুক্ত এবং শেয়ার করতে পারে। এই যে কম্প্যাটিবিলিটির ব্যাপার, ইন্টারঅপারেবিলিটির ম্যাটার, কেন কি আমরা জানি প্রযুক্তি আমাদের যখন নতুন নতুন প্রোডাক্ট আমাদের হাতে দিচ্ছে, ঠিক সেইভাবেই একটি যন্ত্রাংশের সঙ্গে আরেকটি যন্ত্র বা একটি সফটওয়্যারের সাথে আরেকটি সফটওয়্যারের যে সামঞ্জস্য বিধান, সেটাও করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে
প্ল্যাটফর্মগুলো রয়েছে, একটা প্ল্যাটফর্মের সঙ্গে আরেকটা প্ল্যাটফর্মের যে কম্প্যাটেবিলিটি, সেগুলো কিন্তু আরডিএ কিন্তু এগুলোকে সুনিশ্চিত করছে। এছাড়াও ক্যাটালগিং কোডগুলি উদীয়মান মান এবং কাঠামোগুলোকে অন্তর্ভুক্ত করতে শুরু করেছে। অর্থাৎ এখনো পর্যন্ত মানে আরডিএ হয়তো শেষ হয়ে যায়নি, আরডিএর পরেও আরও নতুন নতুন বিষয়গুলি আসছে, যেমন তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে বিফ্রেম, বিবলিওগ্রাফিক ফ্রেমওয়ার্ক ইনিশিয়েটিভ। বিফ্রেম গ্রন্থপঞ্জি বর্ণনার জন্য প্রাথমিক বিন্যাস হিসেবে মার্ককে কিন্তু প্রতিস্থাপন করে এবং সেই লক্ষ্যে ওয়েব ভিত্তিক সিস্টেমগুলির সাথে লাইব্রেরি মেটাডেটার আন্তর কার্যক্ষমতা বা ইন্টারঅপারেবিলিটিকে উন্নত করার জন্য লিঙ্ক ডেটার বিভিন্ন মডেলগুলি ব্যবহার করে থাকে। তাহলে আমরা দেখছি এগুলো সবই কিন্তু একে অপরের সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে সম্পৃক্ত এবং একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সংযুক্ত। এবার আসি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর ভূমিকা এই ক্যাটালগিং এর ক্ষেত্রে। কেন কি এশিয়া টুয়ারের পরে কিন্তু আমরা দেখেছি এআই এবং এমএল বর্তমানে অত্যন্ত সব বিষয়ে প্রভাব ফেলছে। সে একটি ওষুধ বলুন বা একটি ডাক্তারের মেডিসিন দেওয়ার প্রক্রিয়া বলুন বা একটি হেলথ কেয়ার সিস্টেমের রেকর্ড বলুন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি তার স্টুডেন্টদের ডেটা পুনরুদ্ধার করা বলুন, সব জায়গাতেই আমরা দেখছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছে। দেখুন, ক্যাটালগিং অনুশীলনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং এর একীকরণ ক্যাটালগিং কোডের উন্নয়নের পরবর্তী সীমানা কিন্তু উপস্থাপন করে ফেলেছে ইতিমধ্যে। এআই চালিত সরঞ্জামগুলি বা উপকরণগুলি মেটাডেটা তৈরি স্বয়ংক্রিয় করতে, দক্ষতা বৃদ্ধি করতে এবং ম্যানুয়াল প্রচেষ্টা যেগুলো রয়েছে, অর্থাৎ আমরা যে আমাদের শারীরিকভাবে আমরা যে উপস্থাপন করি সেই ম্যানুয়াল প্রচেষ্টা হ্রাস করতে সাহায্য করছে। এই অগ্রগতিগুলি আধুনিক তথ্য পরিবেশের চাহিদা পূরণের জন্য ক্যাটালগিং কোডগুলিকে আরও বিকশিত করার সম্ভাবনা রাখছে। এসিআর এর পরে ক্যাটালগিং কোডের বিকাশ জ্ঞান সংগঠনের গতিশীল প্রকৃতিকে প্রতিফলিত করছে। আবার এই যে নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, নতুন নতুন বিষয়ের ইন্ট্রোডাকশন হচ্ছে, এই সব বিষয়কে সঙ্গে নিয়ে এবং প্রযুক্তিগত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়ে গ্রন্থাগার সম্প্রদায় ক্রমবর্ধমান জটিল বিশ্বে তথ্যের সাথে মানুষকে সংযুক্ত করা এবং তাদের মধ্যে সেই তথ্যকে ট্রান্সমিট করে দেওয়ার লক্ষ্যকে এখনো পর্যন্ত কিন্তু ধরে রেখে চলেছে। আমরা তো এতক্ষণ ধরে আরডি এর কথা বললাম, এবার আরডি এর পরেও কি কিছু এসেছে চলুন দেখা যাক। আরডি এর পরে কিছু উল্লেখযোগ্য ক্যাটালগিং কোড এসেছে, অবশ্যই এসেছে। প্রথম আমি একটি নাম এতক্ষণে বলে দিয়েছি দুবার, সেটি হচ্ছে বিফ্রেম, বিবলিওগ্রাফিক ফ্রেমওয়ার্ক ইনিশিয়েটিভ। এটি লাইব্রেরি অফ কংগ্রেস দ্বারা তৈরি। বিফ্রেমের লক্ষ্য কি না, মার্ক ফরম্যাট যেটি রয়েছে সেটিকে প্রতিস্থাপন করা। এটি একটি ওয়েব ভিত্তিক সিস্টেমের সাথে গ্রন্থপঞ্জি তথ্যের আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির জন্য লিঙ্কযুক্ত ডেটা মডেলগুলিকে কাজে লাগায়, যা বর্তমান যুগ যেটাকে আমরা ডিজিটাল যুগ বলবো সেই যুগে লাইব্রেরির উপকরণগুলিকে আরও বেশি অ্যাক্সেসযোগ্য করে তোলে। আপনারা দেখুন এই বিফ্রেম ওয়ার্ক অ্যান্ড ইনস্ট্যান্স নিয়ে কাজ করছে, ওয়্যারাজ এফআরবি এর মডেল যেখানে ওয়ার্ক, ম্যানিফেস্টেশন ইত্যাদি এন্টিটি, এই মডেল বিষয়টাকে কিন্তু প্রতিস্থাপন করেছিল। তো বিফ্রেমের লক্ষ্যই হচ্ছে মার্ককে প্রতিস্থাপন করা, অর্থাৎ মেশিন রিডেবল ক্যাটালগকে প্রতিস্থাপন করা। আরেকটি ইনিশিয়েটিভ হয়েছে এই আরডি এর পরে, বিফ্রেম যেমন একটি হলো, আরেকটি হচ্ছে লিঙ্ক ডেটা ফর লাইব্রেরিজ অর্থাৎ LD4L, লিঙ্ক ডেটা ফর লাইব্রেরিজ। এই উদ্যোগটি লাইব্রেরি সম্পদের আবিষ্কারযোগ্যতা ও অ্যাক্সেসযোগ্যতাকে উন্নত করার জন্য লিঙ্ক ডেটা প্রযুক্তি ব্যবহারের উপর দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। এটি আন্তঃসংযুক্ত গ্রন্থপঞ্জি রেকর্ড তৈরির জন্য আরডিএ এবং বিফ্রেম এই দুয়ের নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্টিটিউশন তাদের তৈরি লাইব্রেরি রেফারেন্স মডেল অর্থাৎ এলআরএম এর কথা এবার আসা যায়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্টিটিউশন ইফলা দ্বারা তৈরি এই ধারণাগত মডেলটি এফআরবিআর মানে বিবলিওগ্রাফিক রেকর্ডের জন্য কার্যকরী প্রয়োজনীয়তা, এফআরএডি অর্থাৎ কর্তৃপক্ষের ডেটার জন্য কার্যকরী প্রয়োজনীয়তা এবং এফআরএসএডি
বিষয় কর্তৃপক্ষের ডেটার জন্য কার্যকরী প্রয়োজনীয়তা, এই তিনটে মডেলকেই এর মতোই পূর্ববর্তী মডেলগুলোকে একীভূত করে এবং এটি গ্রন্থপঞ্জি বর্ণনার জন্য একটি ঐক্যবদ্ধ কাঠামো প্রদান করে। অর্থাৎ এই যে তিনটে মডেল বললাম, FRBR, FRAD এবং FRSAD, তিনটে মডেলকে একসাথে করে কিন্তু লাইব্রেরি রেফারেন্স মডেল তৈরি হয়েছে ইফলারি তত্ত্বাবধানে। আরেকটি আসে, সেটি হচ্ছে RDA টুলকিট এনহ্যান্সমেন্ট। আমরা নাম শুনেই বুঝতে পারছি এটা কোনো পৃথক কোড নয়। RDA টুলকিটটি বিভিন্ন ফরম্যাট এবং ভাষায় ক্যাটালগিং সমর্থন করে এবং এমন নতুন নির্দেশিকা, উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করার জন্য ক্রমাগত বিভিন্ন আপডেটের মধ্যে দিয়ে গেছে। RDA টুলকিট এনহ্যান্সমেন্ট, RDA টুলকিট বর্ধিতকরণ, যেটা আমরা বলছি, আমরা প্রত্যেকে জানি এটা নতুন কোনো পৃথক কোড নয়। RDA টুলকিটটি বিভিন্ন ফরম্যাট এবং ভাষায় ক্যাটালগিং সমর্থন করে এমন নতুন নির্দেশিকা, উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করার জন্য ক্রমাগত আপডেটের মধ্যে দিয়ে গেছে। এবং এই জায়গাগুলো আমরা সাধারণত দেখছি, এই উন্নয়নগুলি ক্যাটালগিং পদ্ধতিগুলিকে আধুনিকীকরণের চলমান প্রচেষ্টাকে কিন্তু প্রতিফলিত করছে এবং দ্রুত পরিবর্তনশীল তথ্যের প্রেক্ষাপটে এগুলির প্রাসঙ্গিকতা অনেকটা এবং তারও নিশ্চিতকরণ এখানে করছে। এরপর আসা যাক RDA এর পরে ক্যাটালগিংয়ের ভবিষ্যতের যে প্রবণতা। আমরা দেখলাম RDA এর পরে কি কি ক্যাটালগ কোড হয়েছে, আমরা দেখলাম বিফ্রেম হয়েছে, আমরা দেখলাম ইফলার লাইব্রেরি রেফারেন্স মডেল হয়েছে, লিঙ্ক ডেটা ফর লাইব্রেরিজ হয়েছে এবং তার সাথে আমরা দেখলাম RDA টুলকিটস এনহ্যান্সমেন্ট হয়েছে। এই যে এতগুলি কোড আবারও তৈরি হচ্ছে, এর তো নিশ্চয়ই কোনো রকম ইমপ্লিকেশন বা প্রয়োগ থাকবে। বিভিন্ন লাইব্রেরি সেই প্রয়োগগুলো করে চলেছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে চলেছে, এরও কিছু একটা ভবিষ্যৎ প্রবণতা অবশ্যই আছে। তার দেখুন, রিসোর্স ডেসক্রিপশন অ্যান্ড অ্যাক্সেস তো একটা বড় ঘটনা ক্যাটালগিং এর ক্ষেত্রে। এরপরে ক্যাটালগিং এর ভবিষ্যৎ প্রযুক্তিগত অগ্রগতি এবং লাইব্রেরি ও তথ্য ব্যবস্থার ক্রমবর্ধমান চাহিদার উপর নির্ভর করছে এবং এর কিছু কিছু প্রবণতা রয়েছে। প্রথম যেটা আমি বলি সেটা হচ্ছে লিঙ্ক ডেটা ইন্টিগ্রেশন। আমরা প্রথমেই জানছি যে লিঙ্ক ডেটা ইন্টিগ্রেশন হচ্ছে, দেখুন এখানে কি হচ্ছে, ক্যাটালগিং বিফ্রেমের মতো লিঙ্ক ডেটা ফ্রেমওয়ার্কের দিকে এগিয়ে যাচ্ছে। এটি গ্রন্থপঞ্জি সংক্রান্ত ডেটাকে আন্তঃসংযুক্ত এবং ওয়েবে আরও অ্যাক্সেসযোগ্য করে তোলার জন্য তার আবিষ্কারযোগ্যতা বৃদ্ধি করবার জন্য কিন্তু নিরন্তর কাজ করে যাচ্ছে। অর্থাৎ এটা তার একটা ধরুন যে ফিউচারিস্টিক অ্যাপ্রোচ বলা যেতে পারে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটি হচ্ছে শব্দার্থিক ওয়েব এবং কার্যক্ষমতা, এই দুটোকে কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ সেম্যান্টিক ওয়েব এবং ইন্টারঅপারেবিলিটি। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। যখনই আমরা ইনফরমেশন অর্গানাইজ করব, অর্গানাইজেশন লেভেলে কিন্তু আমাদের সঠিক থাকতে হবে, তবেই কিন্তু ইনফরমেশন রিট্রাইভাল ঠিকঠাক হবে। এবং ক্যাটালগিং অর্থাৎ কি, আমরা বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন দিচ্ছি, রিসোর্স ডেসক্রিপশন দিচ্ছি। কেন বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন থেকে রিসোর্স ডেসক্রিপশন হয়ে গেল? কেন কি, এখন আর সব কিছু বই নয়, সবই পুস্তক নয়, সবই জার্নাল নয়, রিসোর্স, সবটাই প্রায় রিসোর্স, রিসোর্স ডকুমেন্টেশন, রিসোর্স, এই রিসোর্সগুলোকে আমরা কিন্তু অর্গানাইজ করছি, এই রিসোর্সগুলোকে আমরা পুনরুদ্ধার করছি, সেই কারণে কিন্তু ক্যাটালগ করা প্রয়োজন এবং অর্গানাইজেশনের একটা মূল পার্টই হচ্ছে ক্যাটালগিং। এবং সেই ক্যাটালগিংয়ের লক্ষ্যে আমরা দেখছি সেমেন্টিক ওয়েব, ইন্টারঅপারেবিলিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লাইব্রেরিগুলো কি করছে, তাদের মেটাডেটা অন্যান্য সিস্টেমের সাথে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারে বা বিনিময় করতে পারে, তা নিশ্চিত করবার জন্য কিন্তু সেমেন্টিক ওয়েব প্রযুক্তি গ্রহণ করতে হয় এবং এর মাধ্যমে আমরা দেখছি তথ্য পুনরুদ্ধার আরও বেশি দক্ষ এবং আরও বেশি কার্যকরী হয়ে উঠছে। এবার আসা যাক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের বিষয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন, দেখুন মেটাডেটা তৈরি এবং শ্রেণীবিভাগের মতো ক্যাটালগিং প্রক্রিয়াগুলোকে স্বয়ংক্রিয় করে করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং, এই দুইয়েরই ব্যবহার করা হচ্ছে এবং সেটা ব্যাপকভাবে ব্যবহার করেছে। আমরা সবাই জানি, আমরা এখন কোপাইলট, চ্যাটজিপিটি এই বিষয়ের ওপর খুব বেশি গুরুত্ব দিচ্ছি। এটি সাধারণত এই যে আমরা যে
মানবিকভাবে আমরা যে কাজ করছি বা আমরা যে ম্যানুয়ালি কাজগুলো করবার চেষ্টা করছি, সেই ম্যানুয়ালি কাজগুলো করলে সেটি তো সময় সাপেক্ষ বিষয় হয়ে যায়। তো তাতে এই ম্যানুয়াল প্রচেষ্টাকে হ্রাস করছে এবং তার সাথে অনেক বেশি দক্ষতার সাথে আমরা দেখছি এই বিষয়ে কার্যকরী হয়ে উঠছে তথ্য পুনরুদ্ধার। সময়টাও কম লাগছে এবং তার সাথে দক্ষ এবং কার্যকরী তথ্য এবং অনেক বেশি প্রাসঙ্গিক তথ্য পুনরুদ্ধার হচ্ছে। এর পরের বিষয়ে আসা যাক, সেটা হচ্ছে ব্যবহারকারী। চতুর্থ বিষয় যেটা বলছি সেটা হচ্ছে ব্যবহারকারী কেন্দ্রিক ডিজাইন বা নকশার উপর জোর দেওয়া হচ্ছে। সম্পূর্ণ ফোকাস কিন্তু এই ইউজার সেন্ট্রিক ডিজাইনের উপর। ক্যাটালগিং অনুশীলনগুলি ক্রমবর্ধমানভাবে ব্যবহারকারীর চাহিদাকে অগ্রাধিকার দিচ্ছে, যেটা আমরা জানি যে পার্সোনালাইজ সার্ভিস। এই একইভাবে এই ক্যাটালগিং মানে ঠিকঠাক করলে দেখবেন পার্সোনালাইজ সার্চ সার্ভিসও আমরা পেতে পারি, ভবিষ্যতে আমরা পড়ব। এবং এই যে ক্যাটালগিংয়ের বারবার ব্যবহার হচ্ছে, ইউজার সেন্ট্রিক ক্যাটালগিংয়ের ডিজাইনগুলো তৈরি হচ্ছে, সেটাকে তা কী করছে, ব্যবহারকারীর চাহিদাকে যেমন অগ্রাধিকার দিচ্ছে এবং এছাড়াও নিশ্চিত করছে যে মেটা ডেটা স্বজ্ঞাত অনুসন্ধান এবং পুনরুদ্ধারের অভিজ্ঞতাগুলো যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে সেটি স্থাপন হতে পারে। এছাড়াও নতুন মানক গ্রহণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে, সেখানেও একটা আমরা সেই প্রবণতাও দেখছি। যেমন ধরুন, গ্রন্থপঞ্জি বর্ণনার জন্য একটি সমন্বিত পদ্ধতি প্রদানের জন্য ইফলা লাইব্রেরি রেফারেন্স মডেলের মতো একটি কাঠামো প্রয়োগ করেছে এবং উদ্ভাবন করেছে এবং সেই কাঠামোগুলোকে ক্যাটালগিং অনুশীলনের সাথে একীভূত করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে মার্ক থেকে বিফ্রেমে রূপান্তর। মার্ক অর্থাৎ আমরা জানি মেশিন রিডেবল ক্যাটালগিং, এর থেকে বিফ্রেমে রূপান্তর এটা একটা উল্লেখযোগ্য প্রবণতা, কারণ এটি আধুনিক ডেটা স্ট্যান্ডার্ড এবং ওয়েব প্রযুক্তির সাথে ক্যাটালগিংকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। আর বিভিন্ন ফরম্যাটের জন্য একটি সমর্থন প্রয়োজন। আমরা জানি সমস্ত ফরম্যাট যাতে অ্যাকোমোডেট করতে পারে, অর্থাৎ ডিজিটাল, মাল্টিমিডিয়া বা অপ্রচলিত সম্পদ সহ বিস্তৃত ফরম্যাটগুলিকে সমন্বিত করার জন্য ক্যাটালগ কোডগুলি বিকশিত হচ্ছে। যতই ক্যাটালগ কোড আমরা যত যাই নতুন নতুন ক্যাটালগ কোড আমরা দেখছি কিনা, ফর্ম অ্যান্ড ফরম্যাটে চেঞ্জ হচ্ছে, কিন্তু যেহেতু কন্ডুইট চেঞ্জ হচ্ছে সেই কারণে কন্টেন্ট কিন্তু মোটামুটি এক থাকছে বা ওই একটা ভিত্তিপ্রস্তরের ওপর সেটি আরো বিকশিত হচ্ছে, কিন্তু কন্ডুইট চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ বাহক চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বাহককে অ্যাকোমোডেট করবার জন্য আমরা নতুন নতুন পদ্ধতিতে ক্যাটালগ কোডের আমরা বিকাশ দেখছি, যেটা অবশ্যই আমাদের বিষয়ের জন্য অত্যন্ত শুভ সংকেত। এই প্রবণতাগুলি দ্রুত পরিবর্তনশীল তথ্যের ক্যাটালগিংয়ে আধুনিকীকরণ এবং এর প্রাসঙ্গিকতাকে নিশ্চিত করার জন্য অত্যন্ত সুদক্ষভাবে কার্যকরী হয়ে উঠেছে। এরপরে আমরা আসি যে এই যে ক্যাটালগিং ট্রেন্ড আমরা দেখছি, তো একটা একটা বিকাশের ট্রেন্ড হচ্ছে, যেখানে আমাদের নিজেদের মধ্যে একটা দোলাচলতা থাকছে যে এই যে প্রযুক্তি এত হুহু করে এগিয়ে চলছে, এই প্রযুক্তিকে আমরা কতটা নিজেদের মধ্যে আমরা সেই প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবো। গ্রন্থাগারেও এর কোনো রকম মানে এর ব্যত্যয় হচ্ছে না, গ্রন্থাগার কর্মীরাও তাদের মধ্যেও এই একই বিষয় নিয়ে নিশ্চয়ই তাদের মধ্যে একটা টানাপোড়েন চলছে। তো এই যে ক্যাটালগিং যে ট্রেন্ডগুলো রয়েছে তার সাথে লাইব্রেরি কীভাবে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে, এর যদি আমরা একটা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে ক্রমবর্ধমান ক্যাটালগিং যে প্রবণতা রয়েছে সেই বিষয়ের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রশিক্ষণ বা অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার যেন আমাদের আরও উন্নত হয় এবং লাইব্রেরি সম্প্রদায়ের মধ্যে যেন সহযোগিতা বৃদ্ধি পায়। কিছু কিছু আমরা উদাহরণ বিষয় বলতে পারি বা আমরা মনে করতে পারি এখানে, যেগুলো কার্যকরীভাবে অনেকটা বেশি কিছু কিছু বিষয় উল্লেখ করা যেতে পারে যেগুলো লাইব্রেরিকে এই নতুন ট্রেন্ডে খাপ খাইয়ে নিতে সাহায্য করতে পারে। প্রথম যে কর্মপন্থা হতে পারে সেটি হচ্ছে নতুন প্রযুক্তিকে অবশ্যই আলিঙ্গন করতে হবে। মার্কে প্রতিস্থাপন করে লিঙ্ক ডেটা মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য বিফ্রেমের মতো ফ্রেমওয়ার্কে রূপান্তরিত করতে হবে, প্রথম কাজ।
দেখুন, আমরা আইএসবিডি করেছি, আমরা ক্যাটালগ করেছি, আমরা ক্যাটালগে এএসিআর টুয়ারের ক্ষেত্রে আমরা 8টি ক্ষেত্রকে আমরা উপস্থাপন করেছি, উপস্থাপন হয়েছে এবং তার সাথে দেখুন প্রতিস্থাপনও হয়েছে। যখন মার্ক এসেছে সেটিও প্রতিস্থাপিত হয়ে গিয়েছে। আবার বর্তমানে যেহেতু লিঙ্ক ডেটা মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজন পদ্ধতি, সেই কারণে মার্ককেও প্রতিস্থাপন করবার জন্য কিন্তু বিফ্রেম চলে এসেছে। জীবনে পরিবর্তনই স্থায়ী, যত পরিবর্তন হবে তত উন্নত সে বিষয় হবে। এই যে পরিবর্তন হচ্ছে এর ফলে কি সম্পদের আবিষ্কারযোগ্যতা বাড়ছে এবং সেক্ষেত্রে সেমেন্টিক ওয়েবের প্রযুক্তিও এখানে কিন্তু অনেক কাজ করছে। এবং মেটাডেটা জেনারেশন, যে কোনো একটা নির্দিষ্ট ডকুমেন্ট তার থেকে নিজে নিজেই অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবেই মেটাডেটা জেনারেট হয়ে যেতে পারে, এই রকম পদ্ধতিও কিন্তু এআই এবং এমএল এর সাহায্যে চলে এসেছে বর্তমানে। ক্যাটলগিংয়ের দক্ষতা উন্নত করতে এই মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দান কিন্তু কোনো কিছুতেই কম নয়। এই রকম প্রযুক্তি তো আমাদের আলিঙ্গন করতেই হবে। দ্বিতীয় কি হচ্ছে, এই যে গ্রন্থাগারের যে কর্মী রয়েছে সেই কর্মীদের প্রশিক্ষণে বিনিয়োগ করতে হবে। আরডিএ এবং অন্যান্য যে ডেভেলপিং ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে বা নতুন যে ফ্রেমওয়ার্কগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা আমাদের লাইব্রেরিতে প্রণয়ন করতে চাই তাহলে লাইব্রেরি কর্মীদের জন্য ক্রমাগত প্রশিক্ষণ প্রদান করতে হবে। লিঙ্ক ডেটা, মেটা ডেটা, ইন্টারঅপারেবিলিটি, এআই চালিত ক্যাটালগিং টুলগুলিতে দক্ষতা বিকাশের জন্য বিভিন্ন কর্মশালা আয়োজন করতে হবে, অনলাইন কোর্স অফার করতে হবে। এইভাবে প্রশিক্ষণ আমরা আমাদের গ্রন্থাগার কর্মীদের ক্ষেত্রে আমরা পরিচয় করাতে পারি। তৃতীয়ত হচ্ছে অবকাঠামো নির্মাণ, অর্থাৎ আধুনিক ক্যাটালগিং কাঠামোতে রূপান্তর করবার জন্য সেটাকে তো এই সিস্টেমটাকে তো সাপোর্ট করতে হবে। বর্তমানে যে আমরা বলছি বিফ্রেমকে আমরা ইন্ট্রোডিউস করব, যেটা মার্ককে রিপ্লেস করবে বা মার্ককে প্রতিস্থাপন করবে। তো এমন একটা ইন্টিগ্রেটেড লাইব্রেরি সিস্টেম তো আমাদের আপগ্রেড করতে হবে, যেটা ওই ফ্রেমওয়ার্ককে অ্যাকোমোডেট করতে পারে। নিরবিচ্ছিন্ন ডেটা শেয়ারের জন্য লিঙ্ক ডেটা বা সেম্যান্টিক ওয়েবের মতো প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই আবার সেটা করতে হবে। এছাড়াও বিশ্বব্যাপী বিভিন্ন যে গ্রন্থাগারগুলো রয়েছে তার সাথে সহযোগিতা করতে হবে। তাদের যে সেরা অনুশীলন, তাদের যে উদ্ভাবন, এই সম্পর্কে অবগত থাকার জন্য লিঙ্ক ডেটা ফর লাইব্রেরি এবং ইফলার প্রকল্পের মতো উদ্যোগে অংশগ্রহণ করতে হবে। নতুন মান বাস্তবায়নে সম্পদ এবং দক্ষতা ভাগাভাগি করার জন্য অন্যান্য লাইব্রেরির সাথে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। এরপর আসে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা, তাকে উন্নত করতে হবে। বিভিন্ন শ্রোতাদের অনুসন্ধান এবং পুনরুদ্ধারের চাহিদা পূরণ করে এমন ব্যবহারকারী কেন্দ্রিক একটি ক্যাটালগিং সিস্টেম তৈরি করতে হবে যেটা তাদের সহায়ক হয়ে উঠবে। কেবলমাত্র তাদের নয়, যেই মুহূর্তে ব্যবহারকারীদের সহায়ক হবে সেটি প্রকারান্তরে কিন্তু গ্রন্থাগার কর্মীদের সহায়ক হয়ে উঠবে। সমৃদ্ধ মেটাডেটা, স্বজ্ঞাত নেভিগেশন এবং আন্তঃসংযুক্ত সম্পদের জন্য লিঙ্কযুক্ত রেকর্ডের মতো আবিষ্কারযোগ্যতা বৈশিষ্ট্যগুলি বাস্তবায়ন করতে হবে। এবং সর্বোপরি যে বিষয়টা, এই যে সমস্ত ফরম্যাটের সাথে খাপ খাইয়ে নিতে হবে, অর্থাৎ এটা যা আমরা গ্রহণ করব সেটা যেন মাল্টিমিডিয়ার জন্যও প্রযোজ্য হয়, ইবুকের জন্যও প্রযোজ্য হয়, অনলাইন রিসোর্সের মতো অপ্রচলিত এবং ডিজিটাল ফরম্যাটগুলোকে ক্ষেত্রেও প্রযোজ্য হয়। সেই রকমভাবে আমরা আমাদের এগিয়ে যেতে হবে এবং ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য উদীয়মান ফরম্যাটগুলি পরিচালনা করার জন্য নীতি এবং নির্দেশিকা তৈরি করতে হবে। এই যে আমরা বলছি যে বিভিন্ন ম্যানুয়াল তৈরি করা বা সেগুলোকে আপডেট করা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানুয়াল তৈরি করলেই হবে না, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সেগুলোকে আপডেট করাও খুব প্রয়োজন। মেটাডেটা তৈরি বা সেগুলো শেয়ার করে নেওয়ার সাথে সম্পর্কিত আইনি এবং নৈতিক বিবেচনাগুলোও আমাদের জানতে হবে। অষ্টম বিষয় আসছে, সেটা হচ্ছে অ্যাডভোকেসি এবং সচেতনতার প্রচার করা। শুনতে ছোট হলেও এটি অনেকটা গভীর প্রভাব ফেলে আমাদের মধ্যে। যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা এগিয়ে যাব নতুনকে গ্রহণ করবার জন্য, ততক্ষণ পর্যন্ত এটি কার্যকরী হবে না। গ্রন্থাগার সম্পদই হোক, চাই আমাদের নিজেদের জীবনধারাই হোক,
আমাদের মনের মধ্যে প্রাথমিক ধারণাই রাখতে হবে, যা নতুন তাকে গ্রহণ করতে হবে, নিজেদেরকে আপডেট করে রাখতে হবে। গ্রন্থাগার সম্প্রদায় এবং অংশীদারদের মধ্যে আধুনিক ক্যাটালগিং অনুশীলনের গুরুত্বের পক্ষে একটি অ্যাডভোকেসি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং লিঙ্ক ডেটাযুক্ত ডেটা, আন্তঃকার্যক্ষমতা এবং আপডেটেড ক্যাটালগ সিস্টেমের মূল্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কৌশলগুলো গ্রহণ করে গ্রন্থাগারগুলি কেবল বর্তমান প্রবণতার সাথে খাপ খাইয়ে নিতে পারে, কেবল সেটাই নয়, বরং এই যে নলেজ অর্গানাইজেশন বা জ্ঞান সংগঠন এবং প্রচারের ক্ষেত্রেও নিজেদেরকে সঠিক স্থানে প্রতিষ্ঠিত করতে পারে। এবার দেখা যাক যে এই এত শব্দগুলি আমি বললাম, এই যে প্রত্যেকটা বিষয়কে রূপায়ণকারী কোনো লাইব্রেরি কি আদৌ আছে? এই যে আরডিএ, বি ফ্রেম, মার্ক ইত্যাদি, এগুলো বা ধরুন এলডি ফর এল, এইগুলিকে রূপায়ণ করা কি এখনো পর্যন্ত হয়েছে? আমাদের কাছে কি কোনো উদাহরণ আছে, না এটা কেবল থিওরিটিক্যাল স্তরে বা আলোচনা স্তরেই রয়েছে? কিছু উদাহরণ রয়েছে রূপায়ণকারী লাইব্রেরি, যেমন লাইব্রেরি অফ কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের, ব্রিটিশ লাইব্রেরি যুক্তরাজ্যের, অস্ট্রেলিয়ার জাতীয় গ্রন্থাগার বা সিঙ্গাপুর জাতীয় গ্রন্থাগার বোর্ড, নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, এরা সবাই কিন্তু এই নতুন প্রযুক্তিকে গ্রহণ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এবং এই প্রত্যেকটি, যেমন ধরুন আমি বলছি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, এরা মেটাডেটা জেনারেশন স্বয়ংক্রিয় করতে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে এআই চালিত সরঞ্জাম গ্রহণ করেছে। এটি সাধারণত ব্যবহারকারীর পছন্দগুলিকে বুঝতে এবং সেই অনুযায়ী পরিষেবা তৈরি করতে, ডেটা বিশ্লেষণ করতে সাহায্য করে। সিঙ্গাপুর তাদের জাতীয় গ্রন্থাগার বোর্ড উন্নত ক্যাটালগিং সিস্টেমগুলিকে সেমান্টিক ওয়েব প্রযুক্তির সাথে একীভূত করেছে। এর ফলে এর ডিজিটাল এবং ভৌত সংগ্রহগুলি নিরবিচ্ছিন্ন অ্যাক্সেস সম্ভব হচ্ছে। এটি অনুসন্ধান এবং পুনরুদ্ধারের অভিজ্ঞতা উন্নত করার জন্য ইউজার সেন্ট্রিক ডিজাইনের উপর জোর দিচ্ছে। এই লাইব্রেরিগুলো, বা ধরুন আমি যদি বলি আমাদের ক্ষেত্রে উদাহরণ হিসেবে আসতে পারে লাইব্রেরি অফ কংগ্রেস, তারা কিন্তু বিফ্রেম কাঠামো গ্রহণে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এবং মার্ক থেকে লিঙ্ক ডেটা মডেলতে রূপান্তরিত করেছে। এবং এই পরিবর্তনটি এই বিশাল সংগ্রহের কিন্তু অ্যাক্সেসিবিলিটি এবং ডিসকভারেবিলিটি কিন্তু বৃদ্ধি করেছে। তাহলে এই যে আমরা দেখছি বিশ্বব্যাপী একটা খুব নিশ্চুপভাবে আন্দোলন, অর্থাৎ এগিয়ে যাওয়ার প্রবণতাগুলো আসছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর ফলে তাদের কার্যক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা এর পরের বিষয়ে আসছি যে এই যে ক্যাটালগিং ট্রেন্ডগুলো, আমরা তো প্রবণতা ভাবলাম যে কোন কোন প্রবণতাগুলো ক্যাটালগের আসতে পারে, কিন্তু আসতে পারে ভাবছি, কিন্তু সুবিধা কি কি পেতে পারি সেটা না জানলে কাজ করার তো কোনো গুরুত্ব থাকে না। প্রথম যেটা হচ্ছে ডিসকভারেবিলিটি বাড়ে, উন্নত হয় আরও। বিফ্রেম বা সেমান্টিক ওয়েব প্রযুক্তির মতো লিঙ্ক ডেটা ফ্রেমওয়ার্কের রূপান্তরণের ফলে লাইব্রেরি ক্যাটালগগুলি সাধারণত বিশ্বব্যাপী তথ্যের ওয়েবের সাথে নির্বিঘ্নে একীভূত হয়ে যাচ্ছে, যার ফলে খুব তাড়াতাড়ি তথ্য খুঁজে পাওয়া যায়। উন্নত ব্যবহারকারীর অভিজ্ঞতা হচ্ছে, ইউজার সেন্ট্রিক অ্যাপ্রোচ যেহেতু রয়েছে, ডিজাইন রয়েছে, সেই কারণে খুব তাড়াতাড়ি যে ইউজারদের রিকোয়ারমেন্ট আছে, তাদের যে চাহিদা রয়েছে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ তথ্য অ্যাকিউরেটভাবে আসছে। ইন্টারঅপারেবিলিটি বা ক্রসওয়ার্কের সহায়তা হচ্ছে, বিভিন্ন উপকরণের জন্য সমর্থন পাচ্ছি, সময় এবং সম্পদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখছি এটাও আমাদের সুবিধার মধ্যে পড়ে, কেন কি আমরা মেটাডেটা জেনারেশন বা ক্যাটালগিং প্রক্রিয়া এআই এবং মেশিন লার্নিংয়ের মাধ্যমে অটোমেশনের সময় সাশ্রয়ের বিষয়টা সম্পর্কে ইতিমধ্যেখানে অবগত হয়েছি। ভবিষ্যৎ প্রমাণকারী গ্রন্থাগার ব্যবস্থা, অর্থাৎ আরডিএ এবং লিঙ্ক ডেটার মতো উদ্ভাবনী কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে লাইব্রেরিগুলি ভবিষ্যতের প্রযুক্তির জন্য এবং তার জন্য যে অগ্রগতি প্রয়োজন তার জন্য প্রস্তুত হতে পারে। উন্মুক্ত প্রবেশাধিকারের উদ্যোগে ক্ষমতায়ন হতে পারে। এক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে ওপেন অ্যাক্সেস মডেলকে গ্রহণ করে খুব তাড়াতাড়ি সহজেই ডকুমেন্ট, কিন্তু যেখানে আমি আইন এবং নৈতিকতার প্রশ্ন বলেছিলাম, সেই আইনি এবং নৈতিকতার বাধাকে আমরা অতিক্রম করতে পারি এবং এআই চালিত উপকরণগুলি একত্রীকরণের ফলে যে তথ্য পুনরুদ্ধার হয় সেটি গবেষণার এবং শিক্ষার জন্য অত্যন্ত সহায়ক হয়। আমাদের কালচারাল হেরিটেজ বা সাংস্কৃতিক সংরক্ষণ তার জন্য উপযোগী হয়ে ওঠে এবং পরবর্তী ক্ষেত্রে সেই
কালচারাল হেরিটেজকে অ্যাক্সেস করার জন্য এগুলি অনেক বেশি গুরুত্ব রাখে। অর্থাৎ এই গোটা বিষয়টাই, এই যে ক্যাটালগিং ট্রেন্ডের যে উন্নতি হচ্ছে, যে কোডগুলোর বিকাশ হচ্ছে, তার ফলে এটি ক্যাটালগকে আরো দক্ষ করে তোলে। এবং উপসংহারে আমরা বলতে পারি যে ক্যাটালগ কোডের যে বিবর্তন, তার ফলে এই যে তথ্য ব্যবস্থাপনার পরিবর্তনশীলতা যেটা রয়েছে, তা সাধারণত গোটা যদি বিশ্বমান বলি, সেই বিশ্বমানের সঙ্গে অত্যন্ত সুসামঞ্জস্যপূর্ণ। এবং ক্যাটালগের পরিবর্তনও কিন্তু বিশ্বের এই পরিবর্তনকে, এই যে প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে, আত্মিক বা নৈতিক পরিবর্তন হচ্ছে, তার ক্ষেত্রেও কিন্তু ক্যাটালগের বিবর্তন অনেক বেশি কিন্তু প্রতিফলিত হচ্ছে। প্রাথমিক ক্যাটালগিং অগ্রগামীদের দ্বারা স্থাপিত ভিত্তি থেকে শুরু করে আরডিএ এবং তারপরেও ডিজিটাল যুগের উদ্ভাবন পর্যন্ত ক্ষেত্রটি ধারাবাহিকভাবে ব্যবহারকারী, প্রযুক্তি এবং ফরম্যাটের চাহিদাকে পূরণ করেছে। আর যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই, তাহলে দেখি ক্যাটালগিং আরও গতিশীল এবং আন্তঃসংযুক্ত হয়ে উঠছে। বিফ্রেম বা লিঙ্ক ডেটার মতো কাঠামো গ্রন্থাগারগুলিকে তথ্য সংগঠিত এবং শেয়ার করে নেওয়ার পদ্ধতিকে আরও বেশি দক্ষ, আরও বেশি ডিসকভারেবল, আরও বেশি কার্যকরী করে তুলছে। এবং এই উদ্ভাবনগুলোকে গ্রহণ করেই গ্রন্থাগারগুলি কেবল তাদের প্রাসঙ্গিকতা সংরক্ষণ করবে সেটাই নয়, বিশ্বের যে জ্ঞান রয়েছে, সংস্কৃতি রয়েছে, আবিষ্কার রয়েছে, তার অপরিহার্য কেন্দ্র হিসেবে নিজেদেরকে প্রমাণ করবে। এবং আমি আশা করি যে এই যাত্রা এখনো শেষ হয়নি, আরও অনেক সীমাহীন সম্ভাবনা রয়েছে, যা আমাদের তথ্য পুনরুদ্ধার করার প্রক্রিয়াকে আরও বেশি বলিষ্ঠ এবং সহনশীল ও নমনীয় করে তুলবে। ধন্যবাদ।